রে ভাই রে ভাই, আজকে ইন্দোনেশিয়াতে আমার 10ম দিন চলতেছে। লাস্ট কয়েকটা দিনে স্পেসিফিকলি বালির অনেক জায়গা ঘোরাঘুরি হয়ে গেছে। বালি মোটামুটি কাভার, শুধুমাত্র আরও কয়েকটা জায়গা বাকি আছে আর কি। আর বালি ছাড়াও ইন্দোনেশিয়া আরও অনেক জায়গা এক্সপ্লোর করার মধ্যে আছে, জাভা, লুম্বুক এবং হাজার আইল্যান্ড, জাকার্তা। সেগুলোতে ইনশাল্লাহ আমরা পরবর্তী সময় যখন ইন্দোনেশিয়াতে আসবো তখন ঘুরতে যাব। আর এখন আমার ট্যুরের বাকি আছে আর 2 দিন। আর এই 2 দিনের জন্য আমি আরও একটা বাইক ভাড়া নিছি, আরও একটা স্পেশাল বাইক ভাড়া নিছি, যেই বাইকটার জন্য বাংলাদেশে আমার মতো অনেকেই ওয়েট করতেছে। যে বাইকটা আমার নিজের খুব পছন্দের একটা বাইক। অ্যান্ড ব্রোজ, লেটস ওয়েলকাম হন্ডা CBR 250RR অন সানিগিরি, অন মাই চ্যানেল। অ্যান্ড ব্রোজ, আজকে সারাদিন এবং কালকে সারাদিন আমরা এই বাইকটা নিয়ে ঘুরবো, হন্ডা CBR 250RR SP। এই বাইকটা নিয়ে আজকের ভিডিও তাহলে শুরু করি। চলো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। চলেন, লেটস রাইড দ্য বাইক। প্রথমত বাইকটা স্টার্ট করি নাকি? সেই সাউন্ড। সেই পাওয়ার ভাই, সেই পাওয়ার। নাও দ্যাট ফিলস সামথিং ভেরি স্পেশাল, দ্যাট ফিলস সামথিং ভেরি স্পেশাল। হন্ডা CBR 250RR SP, এটা হচ্ছে একবারে 250R এর সবচাইতে দামি ভার্সন, সবচাইতে স্পেকফুল ভার্সন। আর SP মিনস সম্ভবত স্পেশাল পারফরমেন্স অথবা স্পোর্টস পারফরমেন্স। এবং হন্ডার 250cc বাইকগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বেশি পাওয়ার প্রডিউস করে হচ্ছে এই 250RR SP। এই বাইকটা 42 bhp পাওয়ার উৎপাদন করে, 25 নিউটন টর্ক। মানে যখন বাইকটা হাতে নিছি তখনই বুঝতে পারতেছিলাম ইট ইজ টু মাচ পাওয়ারফুল 250cc অনুযায়ী। আর সাথে ডুয়েল ব্যারেল এক্সস্ট, সেই সাউন্ড, সেই মানে ফিলস লাইক আমি একটা সুপার স্পোর্টস চালাচ্ছি। যদিও এটা একটা মিনি স্পোর্টস, বাট ফিলস লাইক সুপার স্পোর্টস। আই নিড ভালো রাস্তা। এই বাইকটার ফিল নেওয়ার জন্য একটু ভালো রাস্তা দরকার, কিন্তু আসি শহরের ভিতরে প্রচুর গাড়ির চাপ। বাট স্টিল এই যে পাওয়ার, এই পাওয়ার দিয়ে চিপাচাপা দিয়ে বের হয়ে যাচ্ছি, ওরে নিমিষেই 100 উঠে যাচ্ছে, কিন্তু বেশিক্ষণ রাখার জায়গা নাই। বাইকটাতে এত পরিমাণ পাওয়ার ফিল হয়, এত পরিমাণ টর্কি ফিল হয়, আবার ইঞ্জিন খুবই স্মুথ। বাট বাইকটার ফুল মজা নিতে পারতেছি না, কারণ হচ্ছে আমি ইন্দোনেশিয়াতে চালাচ্ছি, বালিতে চালাচ্ছি। এখানে একটু পরপরই গাড়ির প্রেশার, তারপরে জ্যাম, আর রাস্তা তো ছোট। আমাকে একটা ফ্রি জায়গাতে যেতে হবে, ফ্রি জায়গা আর বালিতে পাবো না মনে হয় না। যাই হোক, তারপরে আমি আজকে এটা নিয়ে ঘুরতে বেরোইছি। আমি যাচ্ছি হচ্ছে একবারে সাউথের দিকে। আমরা নর্থ সাইড মোটামুটি ঘুরছি বালির, এবার যাচ্ছি হচ্ছে একবারে সাউথ পয়েন্টে, যেটাকে বলে হচ্ছে উতুয়ালু নাকি, আরে নামই তো ভুলে গেছি, দাঁড়ার নাম দেখতে হবে। উলুয়াতু জায়গার নাম হচ্ছে উলুয়াতু বিচ, একবারে সাউথ পয়েন্টে। সেই দিকে এই বাইকটাকে নিয়ে ঘুরতে যাচ্ছি।
ভাই রে ভাই, জাস্ট ইন্দোনেশিয়ার রাস্তার জ্যামে পাগল হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে। এত পরিমাণ ন্যারো রোড, আর আস্তে 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 গাড়ি চালাইতে হয়। এখন কিসের ভিতরে ঢুকছি জানি না, জাস্ট ফ্রি রাস্তা দেখছি আর আমি ঢুকে গেছি। ও একটু ফ্রিলি বাইক চালাতে চাই। আই ওয়ান্ট টু ডু এ কর্নারিং। অস্থির, কিসের মধ্যে আছে আই ডোন্ট নো, মেবি কোনো সোসাইটি বা সামথিং, বাট খুব সুন্দর, নিরিবিলি, এখানে গাড়ির চাপ কম, দেখতে ভালো লাগতেছে। ও রে, ওই যে দেখেন সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে, সেই মানে আমি একটা অস্থির জায়গার মধ্যে ঢুকে গেছি আনএক্সপেক্টেডলি। হঠাৎ করে মনে হচ্ছে, মানে বিরক্ত হয়ে গেছি যে রাস্তার জ্যাম প্রচুর, ডান সাইডে এই রাস্তাটা মনে হচ্ছে খালি, আমি ঢুকাই দিই, শেষ, ঢুকাই দিলাম, আর দেখি অস্থির রোড, অস্থির জোস। এখন বাইকটা চালায় মজা লাগতেছে, এখন একটু ফিল পাচ্ছি। ও ভাই রে ভাই, অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যে জায়গাটার মধ্যে আসি, জায়গাটার নামটাও আমি কিচ্ছু জানি না, তবে জায়গাটা মনে হচ্ছে খুবই পশ এরিয়া বা পশ সোসাইটি, খুব শান্ত শিষ্ট, নিরিবিলি, জ্যাম নাই, মানুষজন অনেক চিল লাইফ লিড করতেছে, বাড়িঘর সব কিছু এক্সপেন্সিভ মনে হচ্ছে। আমি দাঁড়াইছি ভাই, আমার একটু বিরতি দরকার, আমার একটু গাছের ছায়া দরকার, একটু ঠান্ডায় দাঁড়াবো, কয়েক মিনিট আপনাদের সাথে কথাবার্তা বলবো। আর ভাই এই সাইডে প্রচুর পরিমাণ জ্যাম, নর্থ সাইডে এতদিন ছিলাম, উবুদের সাইডে ছিলাম, জ্যাম ছিল কিন্তু বিরক্ত হই নাই। আজকে মোটামুটি বিরক্তি চলে আসছে, তাও আবার হায়ার সিসি নিয়ে বেরোইছি, এরকম একটা বিচ নিয়ে বেরোইছি, আরও অস্থির লাগতেছে। এখন একটু শান্তি শান্তি ফিল হচ্ছে, এখন মনে হচ্ছে আমি আবার রাইড শুরু করতে পারবো। আসেন, রাইড শুরু করার আগে আপনাদেরকে একটু CBR 250RR কাহিনী শোনাই। ভাই রে ভাই, এটা একটা জিনিস, হন্ডা একটা জিনিসই বানাইছে। এটা মেড ইন ইন্দোনেশিয়া বাইক। CB 150Rও ইন্দোনেশিয়াতে বানানো হয় এবং এটাও ইন্দোনেশিয়াতে বানানো হয়। 250cc বেশি সিসি যে বাইকগুলো আছে সেগুলো আবার ইন্দোনেশিয়াতে বানানো হয় না। আর এই বাইকটার ভাই যে লুক, অস্থির লুক করছে, এত পরিমাণ বাল্কি লাগে। CBR 150 যেটা 2018 বা 19-এর ভার্সন, সেটা আমার কাছে ভালো লাগতো না, বিকজ এটা চিকনা ছিল। তারপরে 2021-এ যে ভার্সনটা আসছে সেটা আবার একটু বাল্কি করছে, বাট স্টিল সেটা এটার থেকেই লুকটা নেওয়া হয়েছিল, এটার মধ্যেই করার চেষ্টা করছে। বাট চাক্কা চিকন দেখা যাইতো, মানে ফিল হতো যে কিছু একটা মিসিং। আর সেই যা কিছু মিসিং ছিল না, সব কিছু এটার মধ্যে আছে। মানে এটা একবারে টোটালি একটা পরিপূর্ণ বাইক। আপনি যেই অ্যাঙ্গেল থেকে বাইকটাকে দেখবেন আপনার কাছে ভাল লাগবে। ফ্রন্ট সাইড বলেন, ব্যাক সাইড বলেন, তারপরে লেফট সাইড, রাইট সাইড, উপর সাইড, নিচের সাইড, সব সাইড থেকে বাইকটা অস্থির। ধরেন ফ্রন্ট সাইডের কথা আসি, CBR 150-র মধ্যেও এরকম, কিন্তু সেটার মধ্যে কেমন জানি আলগা আলগা মনে হয় চোখগুলো, কিন্তু এটার মধ্যে রিয়েলি একবারে ব্যাটম্যানের যে ভাইব সেটা পারফেক্টলি আসতেছে। তার পরবর্তীতে ধরেন আপনি ব্যাক সাইডে যাবেন, ব্যাক সাইডের স্প্লিট টেল লাইট, তারপরে যে ব্যাক প্যানেলটা দেখতেছেন ভাই, এইটাও কি অ্যাগ্রেসিভ, কি পরিমাণ মারাত্মক লাগতেছে। আর সাইড ওয়াইজ তো কথাই নাই, অস্থির জিনিস, টোটালি বাল্কি মনে হয়, খুবই বাল্কি মনে হয়। তার পরবর্তীতে টায়ারের যে সাইজ, 160 সেকশনের টায়ার, মাফলারের দিকে তাকান, সব কিছু গোজ পারফেক্টলি উইথ দ্য লুক, অস্থির।
টু দ্য রোড অ্যাগেন ব্রোস। আমরা উলুয়াতু বিচের খুব কাছাকাছি আছি, এখান থেকে 3.8 কিলোমিটার। আর অনেক অনেক ট্যুরিস্ট এখানে দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে। আর নর্থ সাইড তো ঘোরা হয়েছে, সাউথ সাইডের এই উলুয়াতু বিচ, তারপর আরেকটা খুব ফেমাস বিচ আছে যেটার নাম হচ্ছে কোটা। ওই বিচেও আজকে যদি সময় পাই তাহলে আমরা ঘুরতে যাব দেখি। ওগুলোর মধ্যে মানুষ যায় হচ্ছে বিশেষ করে সার্ফিংয়ের জন্য খুবই ফেমাস। ওইখানে অনেক বড় বড় ঢেউ হয়। হাউ মাচ? 5000। ও সমুদ্র দেখা যাচ্ছে ব্রোস। একবারে বাইক নিয়ে যদি সমুদ্র পারে যেতে পারতাম না তাহলে একবারে পুরাপুরি ফুলফিলমেন্টটা হতো, কিন্তু বাইক নিয়ে সমুদ্র পারে এখানে যাওয়া যায় না। এখানকার সমুদ্র পাড়ের হিসাব আবার ভিন্ন। এখানে সম্ভবত বাইক রেখে 1000 সিঁড়ি নিচে নামতে হবে, এরকম কিছু একটা। জাস্ট লুক অ্যাট দ্য বিচ ব্রোজ। আর এক একটা ঢেউ কি বিশাল বিশাল আসতেছে। ওই যে দেখেন হিউজ পরিমাণ মানুষ সমুদ্রে আছে, কারণ হচ্ছে এরা সবাই সার্ফার। আর এই যে বড় বড় ঢেউ আসতেছে এগুলার কারণেই এখানে মানুষজন সার্ফ করে প্রচুর। এই একটা জিনিস সার্ফিং, এটা আমার জীবনে আমার শেখার খুবই ইচ্ছা, শিখবো হয়তো এবছর নাহলে আগামী বছর, একদিন এটা আমি শিখবই মাস্ট। এই জিনিসটা অস্থির, ব্যালেন্সিংয়ের খেলা। ফাইনালি ব্রোস, ফাইনালি চলে আসছে জায়গাটার মধ্যে। তো অস্থির সুন্দর জায়গা। এই জায়গাটা একটা সুড়ঙ্গের মতো, আর এই সুড়ঙ্গের মধ্য দিয়েই হচ্ছে একটা বিচ, যেটাকে বলে আর কি উলুয়াতু বিচ। গেট রেডি ফর দ্য বিউটি। দেখেন এখন কি সুন্দর দেখা যায়। ও ইন্টারনেটে যখন উলুয়াতু নিয়ে পড়াশোনা করতেছিলাম তখন দেখাচ্ছিল যে 1000 সিঁড়ি নিচে নামতে হবে, কিন্তু আমার কাছে মনে হলো 1000 সিঁড়ি না, হয়তো 200 বা 300টা সিঁড়ি, এর বেশি হবে না। মানে যাই হোক খুব বেশি একটা কষ্ট হবে না, একেবারে রিকমেন্ডেড প্লেস। আমিও এক্সপেক্ট করি নাই এত সুন্দর হবে। নিচে যাওয়ার পরে খুবই ভালো লাগতেছিল। যদি প্রিপারেশন থাকতো সমুদ্রে নামার তাহলে অবশ্যই সমুদ্রের মধ্যে নামতাম। আর আরেকটা বিচ পাশে আছে যেটার নাম হচ্ছে কোটা বিচ, এখানে ওইটাও রিকমেন্ডেড, কিন্তু কোটা বিচে এখন আর যাবো না, 2টা বেজে গেছে। আমি আবার হোটেলের দিকে যাব। আজকে আমি যে হোটেলটা নিছি, মানে গতকালকে রাতে যেখানে ছিলাম ওই জায়গাটার মধ্যে টোটাল 3 রাত থাকবো। ওই হোটেলটা খুবই সুন্দর, হোটেলটা আপনাদেরকে দেখাবো এখন গিয়ে। আর কোটা বিচে যাবো না, তার কারণ হচ্ছে এটাই ভাই, ম্যাপ দেখলেই ভয় লাগতেছে। 26 কিলোমিটার মাত্র, কিন্তু দেখাচ্ছে 1 ঘন্টা সময় লাগবে। এই জ্যামের ভয়ে আমি আর কোনো দিকে যাব না, আমি ডিরেক্ট হোটেল, কোনো কথা নাই। আর একবারে ইফতারের আগে বের হবো। হায়ার সিসি বাইক নিছি, হায়ার সিসি একটু ফিল নিব, বাট এই হইল রাস্তার অবস্থা। বালি ইজ নট পারফেক্ট ফর রাইডিং হায়ার সিসি বাইকস। অলরেডি আমার হাত ব্যথা শুরু হয়ে গেছে ব্রোস, যেহেতু স্পোর্টস বাইক চালাচ্ছি। তারপরে একটু পরপর এভাবে থেমে থেমে ব্রেক করে করে চিপা চাপা দিয়ে গিয়ে আমার হাত ভিতরে লাল হয়ে গেছে। এই হচ্ছে আমার হোটেল। শুনতেছেন? ফ্যান ছেড়ে দিছে, কারণ ইঞ্জিন যেই পরিমাণ গরম হয়েছে। আমার পা যেহেতু এখানে থাকে, এখানে ভালোই ফিল করতে পারতেছিলাম যে গরম, প্রচুর গরম।
ইভেন এই যে সিটের এই জায়গাটাও ভালো গরম ফিল করা যাচ্ছিল। ও গরমে জ্যামে অবস্থা পুরোপুরি খারাপ। আর আপনাদেরকে হোটেলটা সম্পর্কে একটু কথাবার্তা বলতে হবে, কারণ হচ্ছে এই হোটেলটা আমি অনেক কম প্রাইসে ম্যানেজ করতে পারছি। আমি যেহেতু চলে যাব লাস্ট 2-3 দিন আর আসি, তাই হোস্টেলে উঠতেছিলাম না। হোস্টেলে উঠলে হোস্টেল চিপ প্রাইস। তো এই হোটেলটা আমি ইন্টারনেটে রিভিউ দেখে আসছি, এটার মধ্যে সুইমিং পুল আছে। ওঠার একমাত্র রিজন ছিল সুইমিং পুল। আসলাম, আসার পর আমার কাছে চাইছে হচ্ছে 3.5 লাখ রুপিয়া পার নাইট। আমি বলছি এত কেন, ইন্টারনেটে তো কম দেখাচ্ছে। সো রিসেপশনে যে মেয়েটা ছিল ও আমাকে সাজেশন করলো যে আপনি এক কাজ করেন, আপনি আগোডাতে বুকিং করেন, আগোডাতে বুকিং করলে কম খরচে পাবেন। এবং আমি আগোডাতে ঢুকলাম। আগোডাতে পার নাইট মাত্র 2 লাখ রুপিয়া, 2,20,000 সম্ভবত এরকম ছিল। মানে বাংলাদেশের টাকায় 1700-1800 টাকা এরকম একটা হোটেল, কজি হোটেল, এসি আছে, সুন্দর পরিবেশ, সাথে ভিউ আছে। এটা হচ্ছে এই হোটেলের স্পেশালিটি। এখান থেকে একটা ফুল ধান খেত দেখা যায় এবং খুব সুন্দর। এবং এই হোটেলটার মধ্যে সুইমিং পুল আছে, যার কারণে মূলত হচ্ছে এই হোটেলটায় উঠা। গরমের ভিতরে রাইড করে এসে সুইমিং পুলে নামার যে কি মজা। লাস্ট 2-3 দিন আসি, খালি এখানে চিল করব। অনেক বন্ধুবান্ধব বানাইছি হোস্টেলে থেকে, আপাতত একটু চিল দরকার। আর অনেক ভিডিও জমে গেছে, সেগুলো ঠান্ডা মাথায় বসে বসে এডিট করতে হবে। রাস্তা ফাঁকা, চলেন একটা টান দেই। রে ভাই রে ভাই ভাই, ক্রেজি ফাস্ট, ক্রেজি ফাস্ট এটা। মানে নিমিষেই 100 উঠে যাচ্ছে। জোস, অস্থির একটা জিনিস এই জিনিসটা। মানে যদি সারাদিন আমি রাস্তা খালি পাইতাম এরকম, তাহলে সেরকম লেভেলের মজা নেওয়া যেত আর কি। আর এখন বাসতেছে হচ্ছে 6:18। এখানে ইফতারের সময় হচ্ছে 6:35-এ। আমি এখন বেরোইছি ইফতার করার জন্য। আর আমি যেই শহরটার মধ্যে আছি, এই শহরের নাম হচ্ছে সেমিনিয়াক। হ্যাঁ, সেমিনায়াক বা সেমিনিয়াকই বলে। আমি 5 দিন ছিলাম উবুদে, তারপরে 4 দিন ছিলাম হচ্ছে নুসা পেনিদাতে, আর এই শহরটাতে থাকা হবে 3 দিন। এখন এখানে আজকে যে ইফতার করব সেটা হচ্ছে একটা লোকাল খাবার। একজন লোকালেরই সাজেশনে যাচ্ছি ওই দোকানটাতে, ওইখানে লোকাল ফুড পাওয়া যায়। এই বাইকটার মধ্যে স্লিপার ক্লাস দেওয়া আছে বুঝছেন, যার ফলে ক্লাসলেস শিফটিং যা মজা। চলে আসছি আমরা এই যে পাদক দুয়ো, মাসাকান পাদাং দোকানের নাম সম্ভবত মাসাকান পাদাং। এই দোকানের মধ্যেই খাবো। নাসি পাদাং, রাইট? নাসি মিন্স রাইস। ওকে, নাসি পাদাং মানে, নাসি মানে হচ্ছে ভাত, আর পাদাং আরও অনেকগুলার মিশ্রণে আইটেম। এখন এখানে অনেক ধরনের আইটেম আছে, আমি কোনটা নিব সেটার উপর ডিপেন্ড করে অনেকগুলো আইটেম। গিভ মি বিফ বিফ পাদাং। ওকে, বিফ পাদাং। এই হচ্ছে আজকের খাবার দাবার, নাসি পাদাং। নাসি পাদাং। আমার প্লেটটা দেখতেও কিন্তু অস্থির লাগতেছে। মানুগু ওয়েটিং, মানুগু ওয়েটিং। ওকে, মানুগু বারবুকা কুয়াশা মানে হচ্ছে ইফতারের জন্য ওয়েটিং। ইফতারের জন্য ওয়েট করতেছে, এটাকে বলতেছে মানুগু বারবুকা কুয়াশা। ও হচ্ছে ইফতার করবে, সেও ওয়েট করতেছে। ডান ডান ডান। ও ওকে, গুড, খাইতে পারতেছি, এটা হচ্ছে বড় বিষয়। হ্যাঁ, টেস্টের অনেক আকাশ পাতাল পার্থক্য, তারপরে খাওয়া যাচ্ছে।
মনে হচ্ছে অনেক দিন পরে খুব পেট ভরে খাইলাম আর কি। ভালো খাবার, মোটামুটি ভালো ছিল। আপনারা যদি ইন্দোনেশিয়াতে আসেন, খাবার দাবারের সমস্যা হয়, তাহলে এই ধরনের দোকানে ঢুকেন যেখানে এরকম নাসি পাদাং পাওয়া যায়, মানে অনেকগুলো আইটেম পাওয়া যায়, আপনি নিজের মতো করে চুজ করে খেতে পারবেন। আর এখানে আমার টোটাল বিল আসছে হচ্ছে 1,10,000, মানে বাংলাদেশি টাকায় 750 বা 800 প্লাসই হবে। আর এর সাথে পানি টানি অ্যাড করলে হয়তো ধরেন টোটাল 1,000 টাকার খাবার দাবার খাইছি আমি। টোটাল অনেকগুলো আইটেম খাইছি। আপনি যদি একটা বা দুইটা আইটেম খান 50,000-এর ভিতরে কাজ হয়ে যাবে। আর আজকে আমাদের রাইড উইথ সিভিআর এখান পর্যন্তই থাকুক 250R এর। আজকের ভিডিও তাহলে এখানেই রাখি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। একটা বাইক ভাড়া নিছে, আরও একটা বাইক, মানে